নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত কম্পারেটিভ হিস্ট্রি চ্যালেঞ্জার সেই বইটার যে নতুন এডিশন, অর্থাৎ 2026-27 সালের যে এডিশন, সেই বইটা নিয়ে আলোচনা করব। তো এই বইটার একটা ভিডিওর জন্য তোমরা অনেকেই কিন্তু আমার আগের ভিডিওর কমেন্ট সেকশনে বলেছিলে যে এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করতে, কারণ বাংলা ভাষাতে কিন্তু সাবজেক্ট ওয়াইজ বই সেগুলো বলা যেতে পারে যে খুব কম প্রকাশনী থেকেই প্রকাশিত হয়। তো এইরকম ছায়া প্রকাশনীর যে কেরিয়ার বুকের সিরিজ হয় সেখানে অনেকগুলো বই পাবলিশ হয়ে থাকে। তার মধ্যে নতুন করে মোটামুটি বলা যেতে পারে এই মুহূর্তে অনেকগুলো বই আসবে। তো তার মধ্যে কিন্তু ছায়া প্রকাশনীর এই যে হিস্ট্রি চ্যালেঞ্জের বইটা, এটা কিন্তু প্রথম বলতে পারো আসছে আর কি সাবজেক্ট ওয়াইজ বই হিসেবে এরকম নতুন একটা ফরম্যাটে। তো সেখানে এই বইটার নাম আগের এডিশনে যেরকম ছিল তোমরা দেখেছো, ভারতের ইতিহাস এবং এরকম কিছু একটা নাম ছিল আর কি, ভারতের ইতিহাস এবং ভারতীয় জাতীয় সংগ্রাম নাম দিয়েছিল, এবং সেক্ষেত্রে জীবন মুখোপাধ্যায়, বিভাস ঘোষাল স্যারের নামও উল্লেখ ছিল আর কি। সেইটার ভিডিও চ্যানেলে করা হয়েছিল, তোমরা অনেকে দেখেছো, এবং আমাদের বুকশপ থেকে তোমরা সেই বইটা অনেক দিন ধরে তোমরা পারচেসও করেছো, এবং বেশ কিছুদিন যাবত সেই বইটা পাওয়াও যাচ্ছিল না। তো ফাইনালি কিন্তু এই বইটার নতুন এডিশন একেবারে নতুন রূপে চলে এসেছে। অর্থাৎ এই বইটার যে ভলিউম রয়েছে, তোমরা যদি দেখো ছায়া প্রকাশনীর আর যে বইগুলো রয়েছে, যেমন সেটা ম্যাথের যে বই সুবীর দাস স্যারের বই রয়েছে বা সুবীর দাস স্যারের রিজনিং বই, তো সেই বইগুলো যেরকম ভলিউম, এই বইটা কিন্তু ঠিক সেরকমভাবেই এসেছে। এবং আমি আর একটা কথা বলে দিই, তোমরা যদি বইটার এই ভেতরটা চলে আসো দেখতে পাবে এ তো ইতিহাস বইটা প্রকাশিত হয়েই গেল, এর পরবর্তীতে সায়েন্স চ্যালেঞ্জার এবং ভারতীয় সংবিধান এবং রাজনীতি এই দুটোরও কিন্তু নতুন এডিশন আসছে। অর্থাৎ বলতে পারো এই নিউ ফরম্যাটে কিন্তু আসতে চলেছে। তো আপকামিং যে সকল পরীক্ষাগুলো রয়েছে, স্পেশালি যদি আমি WBCS এর কথা বলি, কারণ ইতিমধ্যে WBCS 2023-এর নোটিফিকেশনের পরীক্ষা কিন্তু হয়েছে, এবং পরবর্তীকালে ভুল বললাম, মানে 24-এর নোটিফিকেশনের পরীক্ষা হয়েছে এবং 2025-এর নোটিফিকেশনের পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে। তো যেহেতু BCSটা রেগুলার হতে চলেছে, সেই কারণের জন্য কিন্তু সাবজেক্ট ওয়াইজ বাংলা ভার্সনে বই যেগুলো আর কি আমাদের বলতে পারো WBCS-এর সিলেবাসে রয়েছে, সেগুলোর জন্য ভালো বইয়ের প্রয়োজন রয়েছে। তোমরা অনেকেই আর কি অপেক্ষা করে থাকো যে এই ধরনের ভালো বই কবে প্রকাশিত হবে, এবং যারা এতদিন পর্যন্ত আর কি ইতিহাসের জন্য একটা ভালো বই চাইছিলে, যেটার মধ্যে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার থাকবে এবং একদম চ্যাপ্টার ভিত্তিক ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সাজানো গোছানো, এটা কিন্তু ঠিক সেরকমই একটা বই হয়েছে। এবং বইটার তোমরা কভার পিকচার দেখে বুঝতে পারছো যে ছায়া কম্পারেটিভ হিস্ট্রি চ্যালেঞ্জার 7000+, এখানে MCQ রয়েছে, NCERT এক্সট্র্যাক্টসও বইটার মধ্যে দেওয়া রয়েছে, এবং এখানে যেগুলো কভার করছে ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম, শিল্প এবং সংস্কৃতি। শিল্প সংস্কৃতির পার্টটা তোমাদেরকে ভালো করে দেখাবো। এখানে কিন্তু বেশ ভালো কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে এখানে প্রধান সম্পাদক প্রফেসর গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এবং এখানে ডক্টর তন্ময় রয় এবং পরীক্ষিত সরকারের নামও উল্লেখ রয়েছে সহযোগী সম্পাদক, এবং বইটার ভেতরে এখানে আমি দেখলাম বিশেষ উপদেষ্টা বিভাস ঘোষাল স্যারের নামও কিন্তু উল্লেখ রয়েছে। আচ্ছা, বইটার যেটা ভলিউম রয়েছে আমি একবার তোমাদের দেখালাম, তবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ভলিউম যথেষ্ট পরিমাণে ভলিউম বইটা করা হয়েছে, এবং আমি আশা করি পরবর্তী তাদের কেরিয়ার বুকের যে বাকি বইগুলো নতুন এডিশন আসবে প্রত্যেকটাই কিন্তু এরকম ধরনের ভালো হবে। এক কথায় কিন্তু এটা একটা দুর্দান্ত বই হয়েছে। দেখো, হাইলাইটস এখানে লেখা রয়েছে যে বইটা কেন তোমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে তার উল্লেখ রয়েছে। এবং আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, দেখো পেজ কোয়ালিটি বইটার দুর্দান্ত রয়েছে, এবং প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো। একদিকে ভালো হয়েছে এই বইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটেই এসছে, এক্ষেত্রে কী হয়, হাইলাইটার দিয়ে কিন্তু মার্ক করে পড়তে সুবিধা হয়। দেখো, বাইন্ডিংয়ের কথা যদি বলা যায়, তো বাইন্ডিং ছায়া প্রকাশনের বইতে ভালো থাকে, ছিঁড়ে ফেটে যাওয়ার ভয়গুলো থাকে না, এখানেও সেটা নেই। আচ্ছা, তাদের অন্যান্য যে বইগুলো তোমরা যদি দেখো, ম্যাথের বইটা রয়েছে, GS মানে রিজনিংয়ের বই রয়েছে, এগুলো চ্যানেলে ভিডিও করা হয়েছে। এছাড়াও আপকামিং কম্পিটিটিভ জিওগ্রাফি চ্যালেঞ্জের এই বইটাও একটা নতুন এডিশন আসা দরকার, আশা করি এটাও নতুন এডিশন আসবে। এবং অর্থনীতিটাও কিন্তু একবারই এসেছিল, পরবর্তীকালে আর আসেনি, এটাও নতুন এডিশন আশা করি চলে আসবে। তবে এই আপকামিং কিন্তু এই বই দুটো রয়েছে, সংবিধানটা এবং সায়েন্স চ্যালেঞ্জের, যেহেতু ছবি দিয়েছে তারা এখানে, তো এটা থেকে বোঝা যাচ্ছে এই বই দুটো কিন্তু এর পরবর্তীতে প্রকাশিত হবে। অনেকেই অপেক্ষা করে থাকবে আমি জানি এই বইগুলোর জন্য, কারণ অনেকেই এরকম কিন্তু টেক্সট বুক পড়তে চাই, তো তার জন্য কিন্তু এই বইগুলো তোমরা পেয়ে যাবে পরবর্তীতে। এবং এই মুহূর্তে ছায়া প্রকাশনীর ইতিহাস বইটা কিন্তু চলে এসেছে। তো আমাদের যে বুকশপ, শিক্ষামন্দির বুকশপেও তোমরা এই বইটার প্রচুর পরিমাণে স্টক পাবে। তো যাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু ইতিমধ্যে অনেকে কিন্তু অর্ডারও করে দিয়েছো, হয়তো যারা অর্ডার করেছো তারা তো ভিডিওটা দেখছো এই মুহূর্তে, তো তাদেরগুলো খুব তাড়াতাড়ি আমরা ডেলিভার করিয়ে দেবো। এবং নতুন করে যারা পারচেস করতে চাও অবশ্যই আমাদের যে বুকশপ, শিক্ষামন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পাবে, সেখান থেকে কিন্তু তোমরা যোগাযোগ করে আমাদের সাথে বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে একেবারে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এই বইটা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আমাদের সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও, আমি অনস্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো। দেখো, বইটার প্রিন্টেড প্রাইস এই মুহূর্তে 650 টাকা রয়েছে। তো যেহেতু বইটা কন্টেন্ট অনেক মানে আর কি বেশি হয়েছে, আমি বলবো দাম কিন্তু তারা একদম ঠিকঠাক রেখেছে, এবং বইটার উপর একটা ভালো ডিসকাউন্টও আমরা দেবো। আর দেখো, বইটা প্রথম প্রকাশিত হয় মার্চ 2016-তে, এবং এটা কিন্তু পরিবর্ধিত চতুর্থ সংস্করণ, যেটা আগস্ট 2026-এ প্রকাশিত হলো। অর্থাৎ বইটা জাস্ট
তোমরা যখন ভিডিওতে দেখতে পারছো তার ঠিক একদিন আগেই বইটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, ভূমিকা এখানে লেখা রয়েছে, বইটার বিশেষত্ব কোথায় সেগুলো এখানে দেওয়া, যেমন পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে, ইনফোগ্রাফিক্স এবং টাইমলাইনের ব্যবহার, কোয়েশ্চেন ইন ফোকাস বলে একটা অংশ দেখতে পাবে, ইনডেপথ ফ্যাক্ট রয়েছে, বিগত বছরের প্রশ্নাবলী, সিলেবাস কভারেজ রয়েছে পুরো সিলেবাসটা, এবং এনসিইআরটির বিভিন্ন বলতে পারো বিষয়বস্তু ইনফরমেশনগুলো বইটার প্রত্যেকটা চ্যাপ্টারে ইনপুট করা আছে, এবং স্মার্ট রিভিশন করার জন্য কিন্তু একটা রিভিশন মেটেরিয়াল প্রত্যেকটা অধ্যায় শেষে দেওয়া আছে। তো ওভারঅল কিন্তু বলা যেতে পারে বাংলা ভাষাতে আমি যতগুলো ইতিহাসের বই দেখেছি এটা কিন্তু প্রেজেন্টেশন ওয়াইজ ওয়ান অফ দি বেস্ট। দেখো এখানে প্রথমে সূচিপত্র, সেখানে মাইন্ড ম্যাপ, ইতিহাসের কালোপঞ্জি, গুরুত্বপূর্ণ যুদ্ধ, ঐতিহাসিক সন্ধি চুক্তি সময়, এগুলো প্রথমে দেওয়া আছে মাইন্ড ম্যাপের মধ্যে। এবং তারপরে দেখতে পাবে আমাদের ইতিহাসের মূল বিষয়বস্তু, যেমন প্রথমেই রয়েছে সেকশন এর মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস, হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। এখানে দেখো টোটাল আমরা দেখতে পাচ্ছি 12টা অধ্যায় রয়েছে। প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান, দেখো এর মধ্যে সাব টপিকগুলো লেখা আছে, এবং তারপর কিন্তু এখানে পিআইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জোন দেওয়া, সেটা কিন্তু প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার রয়েছে। অর্থাৎ অনেকে ইতিহাসের জন্য আলাদা করে এমসিকিউজ বই পারচেস করে, কিন্তু এই বইটার মধ্যে কিন্তু সেই রকম ধরনেরই প্রচুর পরিমাণে এমসিকিউ হিস্ট্রির উপরে দেওয়া আছে। এখানে 7000+ এমসিকিউ রয়েছে, পুরোটা প্রিভিয়াস ইয়ারের উপর বেস করে তৈরি করা, এবং প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভালো এবং গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের আমি অবশ্যই দেখাবো। এরপরে প্রাগৈতিহাসিক যুগ রয়েছে, নব্যপ্রস্তর তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতি, এর মধ্যে মেহেরগড় সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, প্রতিবাদী ধর্ম আন্দোলন রয়েছে, ভারতীয় রাজতন্ত্রের প্রাদেশিকতার উত্থান রয়েছে, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্যের সঙ্গম যুগ, এর পরবর্তীতে রয়েছে মৌর্য পরবর্তী ভারত, যেই অধ্যায়টা সেটা গুপ্ত সাম্রাজ্য, গুপ্তোত্তর ভারত, প্রাচীন যুগ থেকে মধ্যযুগে বিবর্তন। এই প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া রয়েছে 193 পাতা পর্যন্ত, 1 থেকে 193, ঠিক 196 বলা যেতে পারে, পরে এনসিইআরটির ইনফরমেশন দেওয়া আছে। তো এর মধ্যে আমাদের প্রাচীন ভারতটা শেষ হচ্ছে, এবং তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারও দেওয়া আছে। নেক্সট আমাদের মধ্যযুগের ভারতের ইতিহাস, যেটা অর্থাৎ হিস্ট্রি অফ মিডেভেল ইন্ডিয়া, এখানে 197 থেকে 352 পাতা। প্রথমে রয়েছে মধ্যযুগের ঐতিহাসিক উপাদান, আদি মধ্যযুগ, দিল্লি সুলতানি, প্রাদেশিক রাজ্যসমূহ, বিজয়নগর সাম্রাজ্য, মধ্যযুগের ধর্মীয় আন্দোলন। এর মধ্যে সাবটপিকগুলো তোমরা চাইলে পজ করে দেখতে পারো। আচ্ছা, নেক্সট চলে আসছে এখানে মুঘল সাম্রাজ্য এবং তারপরে মারাঠা সাম্রাজ্য, অর্থাৎ 8টা অধ্যায় কিন্তু আমরা মিডেভেল হিস্ট্রিতে পাচ্ছি। এরপরে যে বিষয়টা সেটা হলো ভারত ঔপনিবেশিক শাসনের ইতিহাস, অর্থাৎ এটাও আমরা মডার্ন হিস্ট্রির মধ্যেই ফেলতে পারি। সেখানে 4টে অধ্যায় করা, যেমন অষ্টাদশ শতকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার, ব্রিটিশ ভারতের প্রশাসনিক ব্যবস্থা, ভারতে ব্রিটিশ প্রশাসকগণ, উপজাতি কৃষক, অন্যান্য বিদ্রোহ। তো এর মধ্যে এমন কিছু কোশ্চেন মানে দেওয়া আছে আর কি, যেগুলো কিন্তু এই রিসেন্ট একদম বিসিএস পরীক্ষাতে এসেছিল, সেই কোশ্চেনগুলোকেও কিন্তু এখানে বিভিন্ন সেকশনে মানে প্রেজেন্টেশনের মধ্যে তুলে দেওয়া আছে, সেগুলো তোমাদের দেখাবো অবশ্যই। আচ্ছা, এরপরে ভারতের ইতিহাস চলে আসছে, মানে স্বাধীনতা সংগ্রাম, সেখানে আমাদের সেকশন ডি, এটা আর কি পার্টটার নাম, এবং দেখতে পাবে এখানে আমাদের প্রথমে অধ্যায় 1 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ রয়েছে। এরপরে যে অধ্যায়টা অধ্যায় 2, সেখানে রয়েছে ঔপনিবেশিক আমলে ভারতের সমাজ সংস্কার আন্দোলন, 19 শতকে ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ, ভারতীয় জাতীয় কংগ্রেস রয়েছে, স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়ে, ভারতীয় রাজনীতির অন্যান্য ধারা, মহাত্মা গান্ধী মতাদর্শ, ভারতীয় রাজনীতি অভ্যুত্থান রয়েছে, স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পর্যায়ে, স্বাধীনতা সংগ্রামের তৃতীয় পর্যায়ে, স্বাধীনতা সংগ্রামের চতুর্থ পর্যায়ে, এভাবে কিন্তু পরপর দেওয়া। নেক্সট ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব, ঔপনিবেশিক ভারতের কয়েকজন স্বনামধন্য নারী, অর্থাৎ এখানে আমরা 12টা অধ্যায় পর্যন্ত দেখছি। এবং তারপরে এই পাতাতে রয়েছে 13 নম্বর অধ্যায়, যেটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বিভিন্ন উক্তি, স্লোগান, প্রেক্ষাপট। এবং তারপরে দেখো এনসিইআরটি এক্সট্রাক্টসও কিন্তু লেখা আছে। এই বইটার মধ্যে যেই জিনিসটা নতুন করে একটা বলতে পারো অ্যাড হয়েছে, সেটা হলো ভারতের শিল্পকলা, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য। এই জায়গাটা কিন্তু বইটার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। এই জায়গাটা আমাদের প্রয়োজন, কারণ পরবর্তীতে ডাব্লিউবিসিএসে কিন্তু আমাদের এই অংশটা থেকে ভালো কোয়েশ্চেন হবে এবং এখনও আসে। অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারের যে অংশটা, সেটা আলাদা করে তুমি নিতিন সিংহানিয়ার বই পড়তে যাবে না, তার বদলে বাংলাতে কিন্তু এখান থেকেই পড়ে নিতে পারবে, যেটুকু প্রয়োজন এখানে দেওয়া আছে। যেমন ভারতীয় ধর্ম, দর্শন, সাহিত্য চর্চা, ভারতীয় শিল্পকলা, ভারতীয় সংস্কৃতি, এর মধ্যে আন্তর্জাতিক দেশীয় সাহিত্য, এখানে কিন্তু পিআইকিউ আছে। আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা, ভারতের মুদ্রণ শিল্পের বিকাশ রয়েছে। নেক্সট আরও একটা টপিক যেটা আমি দেখলাম খুব ভালো করেছে, সেকশন এফ, এর মধ্যে কিন্তু 2002 থেকে 2024 সাল, অর্থাৎ এই যে লাস্ট ডাব্লিউবিসিএস হলো, তার প্রিভিয়াস ইয়ার প্রিলিমসের কোশ্চেনগুলো সঠিক উত্তর সহ দেওয়া আছে। 2017 থেকে 2023 পর্যন্ত ডাব্লিউবিসিএস মেইনসের কোশ্চেনগুলো কিন্তু দেওয়া। টোটাল 848 পাতা পর্যন্ত বইটার মধ্যে বিষয়বস্তু রয়েছে। তো বুঝতেই পারছো প্রচুর কন্টেন্ট কিন্তু বইটার মধ্যে এই মুহূর্তে চলে এসেছে। আগের বইটাও ভালো ছিল, তবে এটা কিন্তু বলা যেতে পারে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, প্রথমে এখানে প্রাগৈতিহাসিক যুগের একটা মাইন্ড ম্যাপ আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে, এগুলো তোমরা নিজেরা দেখতে পারো, ভালো লাগে আর কি। এরপর এখানে রয়েছে দেশীয় বৈদেশিক মানে লিপি, তার উপরে একটা মাইন্ড ম্যাপ। এখানে রয়েছে মৌর্য সাম্রাজ্যের উপর একটা মাইন্ড ম্যাপ করে দেওয়া রয়েছে। এগুলোও বেশ ভালো আর কি, মানে কখনো কখনো তোমরা অবশ্যই এগুলো দেখতে পারো। এগুলো থেকে দেখলে কি হয়, অনেক বিষয়বস্তু মনে থাকে সহজে। সঙ্গম যুগটাও খুব সুন্দর করে বোঝানো আছে। বাংলার স্বাধীন সুলতানদের সম্পর্কে, সুলতানিগণ সম্পর্কে বোঝানো আছে। এখানে যেমন রয়েছে মধ্যযুগে ভারতে আগত পর্যটকগণ বা বিভিন্ন ধরনের মন্দির
মন্দিরের স্থাপত্য শৈলী, ঠিক আছে, বেসারা, নাগারা, দ্রাবিড়ীয়, এগুলো সব দেওয়া আছে। ভারতের জাতীয়তাবাদী রাজনীতি, তার উপর মাইন্ড ম্যাপ রয়েছে। অনুশীলন সমিতির উপরে মাইন্ড ম্যাপ দেওয়া আছে। তো এইগুলো কিন্তু অন্যান্য বইতে থাকে না, ছায়া প্রকাশনী এই বিষয়বস্তুগুলোকে দেয়। ঔপনিবেশিক ভারতের কয়েকজন স্বনামধন্য নারী, এবং দেখো প্রথমে এখানে ইতিহাসের কালোপঞ্জিটা দেওয়া, অর্থাৎ কোন সালে কী ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল বলতে পারো চার্টের মধ্যে কিন্তু প্রেজেন্ট করা। এই জায়গাটা প্রত্যেকের ভীষণভাবে কাজে লাগবে, কারণ এখান থেকে তুমি প্রচুর কোয়েশ্চেন কিন্তু পরীক্ষাতে সরাসরি কমন পাবে। একই রকমভাবে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ, তার যে বলতে পারো এগুলো এক প্রকার মাইন্ড ম্যাপের মধ্যেই ফেলা যেতে পারে। এরপরে ঐতিহাসিক সন্ধি চুক্তিসমূহ সেগুলোও কিন্তু দেওয়া আছে। দেখো আলীনগরের সন্ধি, সুরাটের সন্ধি, সলভাইয়ের সন্ধি, প্রত্যেকটা সাল এবং কাদের মধ্যে হয়েছিল সেগুলো লেখা। এবার আমাদের মূল যে বলতে পারো প্রেজেন্টেশন এখান থেকে শুরু হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাস, হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। দেখো এখানে যেটা মূলত করা, প্রথমেই রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান। আমি একটা দুটো করে চ্যাপ্টার তোমাদের দেখাবো, তাহলে বিষয়টা বুঝতে পারবে। প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান, এর মধ্যে দেখো প্রথমে একটা কিন্তু মাইন্ড ম্যাপ ছোট করে দেওয়া। এরপরে সাহিত্যিক উপাদান, তার মধ্যে দেখো এই যে ছকগুলো বা প্রেজেন্টেশনগুলো, এগুলো আগের এডিশনেও অনেকটা এরকম ধরনেরই ছিল, কিন্তু এর মধ্যেও অনেক ইমপ্রুভ হয়েছে। দেখো বলছে বৈদেশিক সাহিত্য, যেমন এখানে ছোট করে লেখা ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম ধর্মগ্রন্থ। এর পাশাপাশি ধর্মশাস্ত্র, মহাকাব্য, এগুলো সম্পর্কে দেখো এখানে চার্টের মধ্যে কিন্তু লেখা আছে, এবং অনেক ইনফরমেশন দেখবে যেগুলো কিন্তু বোল্ড করা থাকবে, এরকম যেমন জৈন কল্পসূত্র বোল্ড করা রয়েছে। তো এইরকমভাবে এগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা নেক্সট যদি চলে আসো, এখানে উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থসমূহ, এর মধ্যে অর্থশাস্ত্র, বুদ্ধচরিত, সুশ্রুত সংহিতা, কে কোনটা লিখেছেন সেই পুরো তালিকা সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা এখানে দেখতে পাবে প্রাচীন যে এই যে সেকশনগুলো না, ইনডেপথ ফ্যাক্ট, এগুলো কিন্তু আগের বইটাতে খুব একটা ছিল না, এখানে নতুন করে দেওয়া হয়েছে। যেমন বলছে উপনিষদ এবং ভাগবত গীতা ফার্সি অনুবাদ করেন দারাশিকো। অর্থঘোষ রচিত বুদ্ধচরিত সংস্কৃত থেকে ইংরেজি অনুবাদ করেন ইবি কোয়েল। এই ধরনের যে তথ্যগুলো সেগুলো তোমরা এখানে পাবে। এরপরে দেখো কোশ্চেন ইন ফোকাস বলে একটা অংশ, অর্থাৎ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো হয়েছে একটু অফবিট টাইপের কোশ্চেন, সেগুলো কিন্তু এখানে আবার দেওয়া আছে। যেমন মুঘল যুগে কে অথর্ববেদ ফরাসি ভাষায় অনুবাদ করেন, মধ্যযুগের চট্টগ্রামের প্রশাসনিক ছুটি খা তার সভাকবিকে অনুবাদ করতে কি বলেছিলেন, বা এখানে রয়েছে ভগবদ গীতার ইংরেজি অনুবাদ কে করেন, এগুলো কিন্তু দেওয়া আছে। এবং এগুলো যে সঠিক উত্তর সেগুলো কিন্তু তোমরা আর কি পেয়ে যাবে। দেখো এর পাশাপাশি আমাদের এখানে রয়েছে ভারতে আগত বৈদেশিক পর্যটকগণ এবং তাদের বিবরণী দেওয়া আছে। হেরোডোটাস, এখানে স্ট্র্যাবো, মেগাস্থিনিস রয়েছে, কে কোন সময় এসেছিলেন সেগুলো তালিকা দেওয়া আছে। এখানে লেখ বা লিপির ওপরে কিছু তথ্য রয়েছে, গুরুত্বপূর্ণ লেখ বা লিপিগুলো লেখা আছে। এখানেও দেখো ইনডেপথ ফ্যাক্ট দেওয়া আছে, যেমন 1837 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল সম্পাদক জেমস প্রিন্সেপ অশোকের লিপি পাঠোদ্ধার করেন, বা বাকি যে আরও ইনফরমেশন এখানে যেমন রয়েছে। দেখো সঠিক উত্তর এখানে লেখা আছে কিন্তু, নিম্নলিখিত কোন বন্দরটি পেরিপ্লাস অফ দি ইথিওপিয়ান সি গ্রন্থে রচয়িতার দ্বারা পডুকে নামে উল্লিখিত করা হয়েছে? সঠিক উত্তর যেটা হবে আরিকা মেদু, ঠিক আছে, এখন সঠিক উত্তর লেখা আছে। এইরকম ধরনের কোশ্চেন ইন ফোকাস বলে বিভিন্ন অংশ কিন্তু দেওয়া। এরপরে দেখো বিভিন্ন প্রাচীন মুদ্রার নাম পরিচয় লেখা আছে এখানে, বা এখানে দেখো বিশেষ তথ্য বলেও কিছু অংশ রয়েছে, বা এখানেও রয়েছে নিষ্ক এবং মনা প্রকৃত অর্থে বৈদিক যুগের মুদ্রা ছিল কিনা, অনেক ঐতিহাসিক সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তো এইরকমভাবে কিন্তু এখানে খুব সুন্দর যে প্রেজেন্টেশন সেটা কিন্তু করা রয়েছে। দেখো এখানে ইতিহাস চর্চার বিভিন্ন দৃষ্টিভঙ্গি যেগুলো সেগুলো দেওয়া আছে। এখানেও দেখতে পাবে ইনডেপথ ফ্যাক্ট বলে আরও অংশ, যেমন ভারতীয় মার্ক্সবাদী ইতিহাস রচনার সূচনা করেন রজনী পাম দত্ত, লেখা আছে এখানে। এখানেও দেখো কোশ্চেন ইন ফোকাস বলে অংশ কিন্তু দেওয়া আছে। এখানে বেশ কিছু WBCS প্রিলিমসের কোশ্চেন তোমরা দেখতে পাবে এখানে উল্লেখ করা, যেমন এই যে 2021 এসেছিল, কে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূচনা করেন, ঠিক আছে, সঠিক উত্তর যেমন হবে রঞ্জিত গুহ। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে তোমরা পাবে। এর পাশাপাশি টপিক যেমন এখানে লেখা রয়েছে ডিসকাসড ইন নাটশেল, তো এর মধ্যে দেখো তথ্য রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস উপাদান, যে এই যে ইনফরমেশনটা এগুলো দেওয়া আছে। এরপরে আমাদের চলে আসছে প্রিভিয়াস ইয়ার সেকশন, যেটা এখানে কিন্তু বলতে পারো সবথেকে ভালো ভালো MCQ সেগুলো দেওয়া। যেমন এখানে PSC মিসলেনিয়াসের আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি রয়েছে, যেমন কবি জয়দেবের গীতগোবিন্দ রচিত কোন ভাষাতে, বা রাস্তারঙ্গিনী ও হর্ষচরিত গ্রন্থ দুটির রচয়িতা, PSC মিসলেনিয়াসের কোয়েশ্চেন রয়েছে। এখানে দেখতে পাবে WBCS এর কোয়েশ্চেনও তোমরা পাবে, তখন WBCS প্রিলিমসের প্রশ্ন, সন্ধ্যাকার নন্দী যে রাজবংশের সভাকবি ছিলেন দেওয়া আছে। PSC ক্লার্কশিপ প্রিলিমস 2003, ফাহিয়েনের ভারত আগমনের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন, বা এখানে WBCS প্রিলিমসের কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর সেই পাতার মধ্যে কিন্তু লেখা আছে। অর্থাৎ তোমরা এখানে যেটা পাচ্ছ সেটা হচ্ছে মানে বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার, এবং শুধুমাত্র রাজ্যের পরীক্ষা নয়, কেন্দ্রের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় সেগুলোও রয়েছে। যেমন এখানে তোমরা দেখবে UPPCS মেইনস, অর্থাৎ অন্যান্য স্টেটের যে PCS পরীক্ষাগুলো বা PSC এক্সাম হয় সেগুলো দেওয়া আছে। BPSCর কোয়েশ্চেন রয়েছে, MPPSCর কোয়েশ্চেন রয়েছে। দেখো এখানে পরপর কিন্তু এগুলো দেওয়া। এই যে 69th BPSC, যেমন নীতিসার রাজনৈতিক গ্রন্থটি কার রচনা রয়েছে। আচ্ছা এরপরে যদি চলে আসো, কলহনের রাস্তারঙ্গিনীতে কতগুলি তরঙ্গ রয়েছে, এটা যেমন PCS মেইনস 2015 প্রশ্ন। এর রাজস্থান PCS এর কোয়েশ্চেন রয়েছে। তো বিভিন্ন স্টেট PCS এর প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের গুণগত মান খুবই ভালো। যেমন এই যে প্রথম অধ্যায়টা এখানে 66টা প্রশ্ন আছে। দেখো WBCS এর কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এটা মেইনসের কোয়েশ্চেনও আছে অনেক পরিমাণে, বিভিন্ন চ্যাপ্টারে দেওয়া আছে। ঐতিহাসিক, এবার প্রাগৈতিহাসিক যুগ, দেখো এর প্রেজেন্টেশন দেখো বুঝতে পারছো,
যে একই রকমভাবে ইতিহাসের যুগ রয়েছে, ইনডেপথ ফ্যাক্ট দেওয়া আছে, যেমন ভীমবেটকা সম্পর্কে আলাদা করে তথ্য। তো এইরকমভাবে মানে প্রেজেন্টেশন তোমরা পাবে। কোয়েশ্চেন ইন ফোকাস রয়েছে, এখানে একটা প্রপার ম্যাপের ব্যবহার দেখতে পাবে দেওয়া আছে। এবং এই যে অধ্যায়টা, এখানেও দেখো অনেক পরিমাণে কোয়েশ্চেন দেওয়া, মোটামুটি এখানে প্রায় 39টা প্রশ্ন রয়েছে। যেই চ্যাপ্টারে যেরকম ধরনের ওয়েটেজ, ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন, আইএস প্রিলিমসের কোয়েশ্চেন দেখতে পাবে দেওয়া আছে। এরপরে নব্যপ্রস্তর এবং তাম্রপ্রস্তর যুগে সংস্কৃতি, মেহেরগড়, সিন্ধু সভ্যতা। এখানে যদি দেখো মেহেরগড় সভ্যতা শুরু হচ্ছে, বলছে 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতত্ত্ববিদ জেফ্রাসোয়া জারিচ বা কারা কারা আবিষ্কার করেছিল। এখানে ইনডেপথ ফ্যাক্ট দেখতে পাবে, প্রত্নতত্ত্বের কাল নির্ধারণ পদ্ধতি সেটা লেখা আছে এখানে, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি, ডেন্ড্রোক্রোনোলজি সম্পর্কে রয়েছে। বা এখানে যদি চলে আসো মেহেরগড় সভ্যতার বিভিন্ন পর্যায়ে বৈশিষ্ট্য, প্রথম পর্যায়ে কেমন ছিল বা কী কী বিষয়বস্তু সেই সময় হয়েছিল, সেগুলো সব কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। এবং প্রেজেন্টেশন খুবই ভালো বইটার মধ্যে, যেরকমভাবে ছকের মধ্যে বিষয়গুলোকে রাখা হয়েছে, এতে কিন্তু মানে বিষয়বস্তুগুলোকে মনে রাখতে খুব সুবিধা হবে। সাম্প্রতিককালের কিছু মানে সভ্যতা বিষয়ক গবেষণা এবং আবিষ্কার, সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, হরপ্পা সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেগুলির আবিষ্কারক, তার যে তালিকা দেওয়া আছে, এগুলো এখান থেকে তো অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে। এর পাশাপাশি হরপ্পা সভ্যতার কয়েকটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে সংক্ষিপ্ত পরিচিতি, সেগুলো আলোচনা রয়েছে। এখানেও কোয়েশ্চেন ইন ফোকাস বলে অংশ, নিম্নলিখিত কোনটি লোথালের বৈশিষ্ট্য নয়, যেমন মিনস ডাব্লিউবিসিএসে এসেছিল এই প্রশ্নটা 2019 সালে, এরকম রয়েছে। দেখো আমি মোটামুটি পাতা উল্টালে তোমরা বুঝতে পারবে যে প্রেজেন্টেশন কতটা সুন্দর, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু খুব ইন ডিটেলসে আলোচনা করা। নগর পরিকল্পনা দেখো, হরপ্পা সভ্যতার, হরপ্পার সঙ্গে বহির্বাণিজ্য সভ্যতার সম্পর্ক, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। হরপ্পা সভ্যতার পতন এবং ধ্বংসের কারণ রয়েছে। তো আগের এডিশনে কিন্তু এতটা এলাবোরেটভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে তথ্য ছিল না, এখানে কিন্তু অনেক ডিটেলসে দেওয়া বিষয়বস্তুগুলো। দেখুন এখানে প্রিভিয়াস ইয়ারে যদি চলে আসো, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে, নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো লেখা, ইউপিএসসি আইএস প্রিলিম 2011 প্রশ্ন, ঠিক আছে। তো খুব ভালো ভালো পরীক্ষার। আচ্ছা, এরপরে দেখতে পাবে এখানে যেমন রয়েছে এসএসসি ম্যাট্রিক লেভেল মাল্টিটাস্কিং স্টাফ 2017, তার যে প্রশ্ন বলছে সিন্ধিতে মহেঞ্জোদারোর শব্দের অর্থ কী। বা এখানে ডাব্লিউবিসিএস প্রিলিমসে দেখো পরপর কোশ্চেনগুলো দেওয়া, মেন্সের কোশ্চেন, যেমন নিম্নলিখিত কোনটি হরপ্পার যুগে নগর সভ্যতা বিকাশের কারণ ছিল। রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেনও কিন্তু আমরা পাচ্ছি, এনটিপিসিরও কিন্তু প্রচুর প্রশ্ন বইটার মধ্যে আছে। তো আমি ইনিশিয়ালি যতটা বইটা দেখতে পেয়েছি আর কি, তাতে কিন্তু আমার প্রিভিয়াস ইয়ারের যে প্রেজেন্টেশন সেটা কিন্তু খুব ভালো লেগেছে। এবং এই একটা বইতে এত পরিমাণে এমসিকিউ দেওয়া, তো ইতিহাসের জন্য কিন্তু আলাদা করে আর এমসিকিউ তোমাদের অন্য সোর্স থেকে করতে হবে না। 139টা এখানে রয়েছে। তো মোটামুটি এই বইটা যদি ভালো করে করা যায়, ইতিহাসের থিওরি এবং এমসিকিউ এটা নিয়ে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, যে কোনো পরীক্ষাতে এই বইটা কিন্তু বিশেষভাবে হেল্প করবে। দেখো এখানে পরপর সব আর কি দেওয়া আছে। বৈদিক সভ্যতা যদি দেখো, তো প্রত্যেকটা মানে পাতা ধরে দেখানোটা সম্ভব নয়, সেক্ষেত্রে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তবে মোটামুটি আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এখানে ঠিক কী ধরনের প্রেজেন্টেশন রয়েছে। দেখো এই অধ্যায়টার মধ্যে 135টা প্রশ্ন দেওয়া আছে এবং সঠিক উত্তরগুলো প্রত্যেকটা নিচে লেখা। এখানে যেমন আরপিএফ যে বিভিন্ন পরীক্ষা রেলের কোশ্চেনগুলো, যেমন আরপিএফ কনস্টেবল 2025, বৈদিক যুগের অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল। বা এখানে আরপিএফ কনস্টেবলের কোশ্চেন 2025-এর, অর্থাৎ আমরা যে প্রিভিয়াস ইয়ারগুলো পাচ্ছি, দেখো এই যে ডাব্লিউবিসিএস মেন্স 2023, বৈদিকদের কাছে কোন দেবতা পুরন্দর নামে পরিচিত, এটা সঠিক উত্তর ইন্দ্র হবে। তো বেসিক্যালি কিন্তু সব রিসেন্ট পরীক্ষার যে প্রশ্ন সেগুলো দিয়ে বইটা মধ্যে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া আছে। এটা খুব ভালো বিষয় যে আমরা খুব রিসেন্ট পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারছি। এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু অনেক বলতে পারো এলাবোরেটভাবে বিষয়গুলো দেওয়া, যেমন বৌদ্ধ ধর্ম দেখতে পাচ্ছ এখানে, বৌদ্ধ ধর্ম প্রবর্তক প্রচারক গৌতম বুদ্ধ, তার জন্ম পরিচয় কেমন ছিল, ঠিক আছে। প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু অনেক তথ্য আছে, মানে যেরকম আর কি এই মুহূর্তে ডাব্লিউবিসিএসে আমাদের ইতিহাসটা যেরকমভাবে পড়ে যাওয়াটা প্রয়োজন, এখানে কিন্তু ঠিক সেই রকম ধরনের ইনফরমেশন দেওয়া আছে। বেশ কিছু অফবিট ধরনের তথ্য পাবে, যেগুলো সচরাচর কিন্তু অন্যান্য পরীক্ষাতে আসে না, কিন্তু আমাদের আপকামিং পরীক্ষা বিসিএসের জন্য কিন্তু পড়ে যাওয়াটা প্রয়োজন। কারণ এবছর ইতিহাসের উপরে কিন্তু অনেক জটিল কোশ্চেন ছিল, কিছু কিছু কোশ্চেন ছিল যেগুলো কিন্তু অনেকে কমন পায়নি আর কি। তো সেই ধরনের প্রশ্নগুলোকে বলতে পারো হ্যান্ডেল করার জন্য আমার মনে হয় এরকম ধরনের কিন্তু অনেক ইনফরমেশন পড়ে যাওয়াটা প্রয়োজন, যেগুলো একটুখানি অন্য ধরনের। গৌতম বুদ্ধকার সমসাময়িক ছিল। বা এখানে যেমন রয়েছে প্রাচীন ভারতীয় সাহিত্য সৃষ্টিগুলির মধ্যে অন্যতম দীর্ঘনিকায়, এটা এনডিএ এর কোশ্চেন, ঠিক আছে। তো বিভিন্ন মানে ওভারঅল আর বলতে পারো মানে অল ইন্ডিয়া যে পরীক্ষাগুলো হয় সেগুলোর প্রচুর কোশ্চেন কিন্তু এখানে পাবে। আচ্ছা, এরপর দেখো আমি প্রিভিয়াস ইয়ার এখানে কতগুলো রয়েছে দেখিয়ে দিই। এখানে প্রায় 184টা প্রিভিয়াস ইয়ার রয়েছে। এখানে যেমন ভারতীয় রাজতন্ত্রে প্রাদেশিকতার উত্থান, দেখো জনপদ থেকে মহাজনপদে উত্তরণ। প্রেজেন্টেশন থেকেই কিন্তু তোমরা মনে হয় বুঝতে পারছো যে কতটা সাজানো গোছানো বিষয়টা। প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু একটা মানে প্রেজেন্টেশনে চমক রয়েছে, অর্থাৎ দেখলে পড়তে ইচ্ছা করবে, ঠিক সেরকমভাবেই কিন্তু বিষয়গুলোকে বোঝানো। দেখো এখানে ইনডেপথ ফ্যাক্ট যে বিষয়টা, এটাও একটা খুব ভালো সংযোজন। এখানে যেমন রয়েছে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত অভিযান, এর মধ্যে আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব,
এরকমভাবে ভাগ করে করে কিন্তু বিষয়গুলোকে দেওয়া আছে। এবং এর মধ্যে যে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমসের তো মোটামুটি সব কোয়েশ্চেনই রয়েছে, এর পাশাপাশি ইউপিএসসির কোয়েশ্চেন বা ইউপিপিসিএস বিপিএসসির কোয়েশ্চেন, সো বিভিন্ন কিন্তু পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। মৌর্য সাম্রাজ্য যদি দেখো, এটাও খুব ভালো একটা চ্যাপ্টার, যেটা বলতে পারো মানে বিশেষ গুরুত্বপূর্ণ। মৌর্য যুগের ঐতিহাসিক উপাদানের মধ্যে দেখো মুদ্রা রাক্ষস সম্পর্কে আলাদা করে কিন্তু ইনডেপথ ফ্যাক্টের মধ্যে আলোচনা করা। কোয়েশ্চেন ইন ফোকাস, যেমন এটা ইউপিএসসি আইএস প্রিলিমস 2002 এসেছিল। বিশাখ দত্তের লেখা প্রাচীন ভারতীয় নাটক মুদ্রা রাক্ষসের বিষয়বস্তু কী, ঠিক আছে। তো এরকম ধরনের তথ্য কিন্তু রয়েছে। দেখো এই পাতাগুলো উল্টালেই তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু অনেক তথ্য দেওয়া আছে, এবং মানে আগের তুলনাতে বইটার প্রেজেন্টেশন অনেক অনেক বেশি এনহান্স হয়েছে। কোয়েশ্চেন ইন ফোকাস বলে এরকম অংশগুলো কিন্তু দেওয়া আছে। অশোকের গুহা লেখো, ছবির ব্যবহার প্রপার যেরকম আর কি প্রয়োজন। দেখো মৌর্য সাম্রাজ্য কত এলাবোরেটভাবে দেওয়া, মৌর্য সাম্রাজ্যের অবক্ষয় পতনের কারণ, খুব সুন্দর করে কিন্তু বিষয়গুলো দেওয়া আছে। দেখো আমরা এমসিকিউসগুলো যদি একবার দেখি, এখানে কত পরিমাণে এমসিকিউ দেওয়া। এত এমসিকিউ তো পড়ে দেখানোটা সম্ভবই নয়, কারণ প্রত্যেকটা অধ্যায়ে অনেক পরিমাণে আছে। দেখো এইখানকার কোয়েশ্চেনগুলো ডাব্লিউবিসিএস মেইনসের কোয়েশ্চেন অনেক দেওয়া আছে এখানে, আলাদা করে অন্য কোনো জায়গা থেকে আর এমসিকিউ করার দরকার নেই ইতিহাসে, যদি এখান থেকে ভালো করে করতে পারো। সঙ্গম যুগ, এটাও খুব ভালো করে দেওয়া। দেখো দক্ষিণ ভারতের প্রাচীন রাজ্যসমূহ পাণ্ড্য রাজবংশ সম্পর্কে রয়েছে, যা এখানে হাইলাইট করা। পাণ্ড্য রাজাদের রাজ্যের রাজধানী ছিল মাদুরাই, মাদুরাই থেকে কাপাতাপুরমের রাজধানী স্থানান্তরিত করেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো কিন্তু এখানে আমরা পাবো, যেগুলো খুব ভালো করে আমাদের পড়তেও হবে। কোয়েশ্চেন ইন ফোকাস বলে অংশ রয়েছে, অর্থাৎ ডাব্লিউবিসিএস এবছর প্রশ্ন এসেছে এরকম অনেক কোয়েশ্চেন ইন ফোকাসের মধ্যে তোমরা দেখতে পাবে রয়েছে। এবং দেখো এই ধরনের তালিকা মেলাও ধরনের প্রশ্ন, যেগুলো আর কি বলতে পারো অন্যান্য স্টেটে সিভিল সার্ভিসে আসে, সেই প্রশ্নগুলো আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে পেয়ে যাচ্ছি। মৌর্য পরবর্তী ভারত দেখতে পাবে রয়েছে এখানে, চেদি বংশ বা চেদ বংশ রয়েছে, সাতবাহন শাসকগণ তাদের সম্পর্কে। দেখো গাথা সপ্তশতী, নানাঘাট লেখ সম্পর্কে রয়েছে। সাতবাহন বংশের পরবর্তী গুরুত্বপূর্ণ শাসকগণ গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে তথ্যগুলো দেওয়া, ঠিক আছে। খুব ভালো ভালো তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এভাবে আমাদের মোটামুটি প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যায়গুলো গেছে আর কি। দেখো পরপর চলছে এগুলো। গান্ধার শিল্পরীতি, মথুরা শিল্পরীতি সম্পর্কে আলাদা করে দেওয়া, এখানেও প্রচুর প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো প্রিভিয়াস ইয়ারগুলো অনেকেই আমার মনে হয় এই বইটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্য পারচেস করবে। তো আমার আর কি বেশ কিছু বন্ধু রয়েছে যারা ইতিমধ্যে কিন্তু এই বইটা দেখার পরে তাদের যেটা প্রধান কথা সেটা হচ্ছে যে এই বইটার মধ্যে এত এমসিকিউ রয়েছে 7000+, তো তারা বলছে এই বইটাকে তারা এমসিকিউ প্র্যাকটিস করার জন্যই মানে রাখবে আর কি তাদের কাছে। কারণ ইতিহাসে এই ছায়া প্রকাশনের বইতে বরাবরই তো তাদের এমসিকিউ এর সিলেকশন খুব ভালো থাকে, এবং এই বইটার মধ্যে যেরকম ধরনের এমসিকিউ তারা দিয়েছে, তো সেটা কিন্তু মানে আমার পরিচিতদের কাছে ইতিমধ্যে এটার একটা গুরুত্ব তৈরি হয়ে গেছে, যে না এই বইটা তারা দেখার পরেই বলেছে যে এই বইটা তারা পারচেস করবে। তো আমার বেস্ট ফ্রেন্ড যে আছে মানে সেও বলেছে যে এই বইটা তার বিশেষভাবে প্রয়োজন এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। তো আমার মনে হয় যে তোমাদেরও কিন্তু এই বইটা নেওয়া প্রয়োজন, স্পেশালি যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও তারাও কিন্তু এই বইটাকে দেখতে পারো, কারণ শুধুমাত্র এমসিকিউ পড়ার জন্য এটা কিন্তু খুব ভালো একটা অপশন। বাকি তো থিওরি এত পরিমাণে রয়েছে। দেখো এখানে এনসিইআরটি এক্সট্র্যাক্টস বলে একটা অংশ আছে, সেখানে তোমরা দেখতে পাবে এনসিইআরটি টেক্সট বুকগুলোতে যে ধরনের তথ্য থাকে সেগুলোর যে জিস্ট সেগুলোকে কিন্তু এখানটার মধ্যে দেওয়া আছে। তো এই জায়গাটাও আমাদের গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে কিন্তু বাদ থাকছে না। অর্থাৎ তুমি যে প্রাচীন ভারতটা পড়লে, প্রাচীন ভারতে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে এত সুন্দর তথ্য দেওয়া, এত সুন্দর প্রেজেন্টেশন রয়েছে, ম্যাপের ব্যবহারও খুব ভালো রয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া। তো ওভারঅল প্রত্যেকটা বিষয় বিচার বিবেচনা করলে কিন্তু হিস্ট্রি এনশিয়ান্ট পার্টটা কিন্তু খুব ভালো আছে। এরপরে মধ্যযুগের ঐতিহাসিক উপাদান, দেখো এখানে মধ্যযুগের ঐতিহাসিক উপাদানের মধ্যে সুলতানি যুগের সাহিত্যিক উপাদান, যেগুলো দেশীয় সাহিত্য, জীবনীমূলক গ্রন্থ, আত্মজীবনীমূলক গ্রন্থ, বিদেশি পর্যটকদের রচিত গ্রন্থ দেওয়া আছে। এখানে বিভিন্ন অন্যান্য যে গ্রন্থগুলো যেমন কিতাবুল হিন্দ, তবাকেতি নাসিরি দেখতে পাবে। এখানে তাজুল মাসির রয়েছে, খাজাইন উল ফুতুহ লেখা রয়েছে ফার্সি ভাষায়, যেটা ইয়ামিন মানে আমির খসরুর লেখা আর কি। তুগলকনামা রয়েছে, এখানে ফুতুহুস উস সালাতিন রয়েছে আব্দুল মালুক ইসামির লেখা, মানে ইসামি নামে আমরা বেশি চিনি, সেগুলো রয়েছে এখানে। বা তারিকি ফিরোজ শাহী রয়েছে, জিয়াউদ্দিন বরনির লেখা। ফতুয়াতি ফিরোজ শাহ তুগলকে। তারিকি মুবারক শাহী, যেমন সেটা হচ্ছে মোহাম্মদ বিন মানে ইয়াহিয়া বিন মোহাম্মদ সিরহিন্দির লেখা। কিতাবুল ইয়ামিনী মোহাম্মদ উল আদবির লেখা, আবু নাসিরের আর কি। কিতাবুল রেহেলা রয়েছে ইবন বতুতা। পদ্মাবত রয়েছে মালিক মোহাম্মদ জাইসি। দেখো এইখান থেকে কিন্তু প্রশ্ন এবছর মানে বিসিএস প্রিলিমসেই ছিল, যে পদ্মাবত মানে কোন সময় আর কি কে রচনা করেছিল, মালিক মোহাম্মদ জাইসি, খুব সম্ভবত এরকম ধরনেরই ছিল প্রশ্নটা। বা মুঘল যুগের সাহিত্যিক উপাদান, সেগুলো দেওয়া আছে। তো ওভারঅল কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যেই বিষয়গুলো থেকে প্রশ্ন মানে ইতিমধ্যে এই সময়ে আসছে সেগুলোর ওপরে কিন্তু ভালো তথ্য বইটার মধ্যে দেওয়া আছে, অর্থাৎ কমন পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই থাকবে এই বইটা থেকে। বাকি দেখো প্রিভিয়াস ইয়ারগুলো আমি মোটামুটি একটা ধারণা তোমাদের করে দিয়েছি আর কি। বিভিন্ন স্টেট পিসিএস এবং এসএসসির বিভিন্ন পরীক্ষা, সেটা সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, সিজিএল এর কোশ্চেন রয়েছে, বা রেলের এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ এর কনস্টেবলের যে এক্সাম হয় সেগুলোর প্রশ্ন রয়েছে, স্টেটের বিভিন্ন কোশ্চেন আমাদের, মিসলেনিয়াস, ক্লার্কশিপ। তো মোটামুটি সব পরীক্ষারই কিন্তু তারা কভার করেছে। যেমন এই যে প্রশ্নটা ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল, রাস্তারঙ্গিনী, খুব ফেমাস কোয়েশ্চেন।
কে রচনা করেছে, বা এখানে যেমন দেখতে পাবে ইউজিসি, এইটাও খুব ভালো বিষয়, ইউজিসি নেটের যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো আছে, এনডিএর কোয়েশ্চেনও বেশ কিছু দেখা গেল। তো ইউজিসি নেটের কোয়েশ্চেন তোমরা জানো অনেক স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন হয়, মানে বেসিক্যালি তো ওটা শুধুমাত্র হিস্ট্রি সাবজেক্টের উপরেই হয়ে থাকে। আচ্ছা দেখো এখানে যেমন আদি মধ্যযুগ বিভিন্ন রাজবংশগুলো দেওয়া আছে, এখানে পুরো একদম ভাগগুলো বুঝতে পারবে। এখান থেকে যেমন গাড়োয়াল, চৌহান, পারমা, সোলাঙ্কি, চান্দেল্য, কলচুরি রয়েছে, চোল, চালুক্য সবই দেওয়া আছে এখানে। বিক্রমশীলা মহাবিহার সম্পর্কে আলাদা করে তথ্য। তো বা দেখো এগুলো মোটামুটি একটা জায়গার সেকশন কিছুটা দেখলেই বোঝা যায় যে বাকি বইটার আর কি প্রেজেন্টেশন কেমন থাকবে। তো ওভারঅল কিন্তু সত্যিই খুব ভালো, এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তুমি মানে এগুলো পজ করে যদি দেখো যে চোল রাজবংশটা কত সুন্দর করে দেওয়া, প্রথমে বিজয়ালয় রয়েছে, মানে প্রথম আদিত্য, প্রথম পরন্তক রয়েছে, এবং তাদের মধ্যে দেখো উত্তর মেরু লিপি প্রথম পরন্তকের সময় হয়েছিল সেই সম্পর্কে দেখো কত এক্সট্রা তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো কিন্তু ইতিহাসের জন্য এটা একটা খুব ভালো অপশন, কারণ এতদিন পর্যন্ত যে বইটা ছিল সেটাতে হ্যাঁ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছিল ইনফরমেশন আরও ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো। তো ফাইনালি কিন্তু এটা ইমপ্রুভ হয়েছে। দেখো উড়িষ্যার গঙ্গ রাজবংশ, সেখানে অনন্তবর্মন চোরগঙ্গ সম্পর্কে রয়েছে, বা এখানে দেখো পুরীর জগন্নাথ মন্দির, সেটার সম্পর্কেও এখানে তথ্য রয়েছে, কার সময় প্রতিষ্ঠা হয়, যেমন অনন্তবর্মন চোরগঙ্গের উদ্যোগে পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কিন্তু শুরু হয়েছিল। এটা কি অনুযায়ী, কেন্দু পাটনা তাম্রশাসন অনুযায়ী, এরকম ভালো ভালো তথ্য আছে। কোনারকের সূর্য মন্দির, প্রথম নরসিংহ দেব কোনারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন, যেটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত। এগুলো সব উড়িষ্যাতে। উড়িষ্যার গজপতি রাজবংশ ছিল, গঙ্গের পরে গজপতি রাজবংশ আসে, সেগুলোও রয়েছে। যেমন এই যে কোশ্চেনটা উড়িষ্যার গজপতি বংশের প্রতিষ্ঠাতাকে, এটা যেমন কপিলেন্দ্র হবে, এটা যেমন আমাদের কোশ্চেনটা WBCS মেন্স কিন্তু 2015-তে এসেছিল। তো এই ধরনের কিন্তু প্রেজেন্টেশন আমি নিজেও চাইছিলাম যে তারা দিক, এবং সেটা কিন্তু তারা করেছে। তো ওভারঅল খুব সুন্দর আর কি, মানে আমি বইটা যতটাই দেখছি ততটাই ভালো লাগছে বইটা আর কি। কারণ ইতিহাসের বই তো বাংলা ভার্সানে খুব কমই রয়েছে আর কি, আমাদেরকে বিভিন্ন ইংরেজি বইয়ের পেছনে ছুটতে হয় আর কি, পুনম দেলাল দাহিয়া বা হচ্ছে সোনালি বানসাল, এগুলো আমাদের পড়তে হয়। তো অনেকে বাংলা মাধ্যমে পড়তে চায়, তো তার জন্য, এবং পরবর্তীকালে হয়তো যেহেতু প্রত্যেকটা মানে পরীক্ষার ক্ষেত্রে বাংলাকে হয়তো প্রাধান্য দেওয়া হবে, যদি কখনো WBCS মেন্স বাংলাতেও দেওয়া যায় পরবর্তীতে যদি হয়, বা ডেসক্রিপটিভও যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু এই বইটা সমানভাবে তোমাদেরকে সাহায্য করবে। তো সব কিছু দিক থেকে বিচার বিবেচনা করলে এটা কিন্তু সত্যি একটা ভালো ইতিহাসের বই হয়েছে, অর্থাৎ মানে সব দিক থেকে আর কি, সেটা MCQ হতে পারে, থিওরি হতে পারে, বা প্রেজেন্টেশন হতে পারে। দেখো এই যে জায়গাটা না, এটা আমাদের দিল্লি সুলতানি, এর উপরে 268টা MCQ রয়েছে। প্রাদেশিক রাজ্যসমূহ দেখো এখানে, স্বাধীন রাজ্য বাংলা, এখানে তো সব না হাইলাইট করে বোল্ড করে করে দেওয়া আছে, এত ইনফরমেশন। চাইলে পরে মানে এইটা নিয়ে একটা ওয়েব সিরিজ বানিয়ে দেওয়া যায় এই বইটা নিয়ে, মানে এত তথ্য বইটার মধ্যে রয়েছে। কারণ প্রত্যেকটা পাতা তো দেখানো সম্ভব নয়, এখানে আমি তো মোটামুটি একটা তোমাদের আইডিয়া করে দিচ্ছি। দেখো এগুলো টেক্সট বুকের অ্যাজ সাচ সেরকমভাবে প্রচুর কিছু বলাটা মুশকিল, মানে সেক্ষেত্রে আমাকে পুরো বইটাকে স্টাডি করে তারপরে পাতা ধরে 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 দেখাতে পারলে জিনিসটা ভালো। কিন্তু যেহেতু নতুন প্রকাশিত বই, আমার কাছেও বইটা নতুন, তো মোটামুটি যেহেতু এই বইটা আগেও মানে অনেকবার ভিডিও করা হয়েছে, বা আমি নিজেও বইটা ব্যক্তিগতভাবে কিছুটা পড়েছিলাম, তো সেখান থেকে বলা যায় যে আগের এডিশনের তুলনাতে কিন্তু এডিশনটা অনেক বেশি মানে ভালো হয়েছে। ঠিক আছে, তথ্য বলো, সাজানো গোছানোর দিক থেকে, বা এত পরিমাণে নতুন নতুন MCQ দেওয়া, সব দিক থেকে বিচার বিবেচনা করলে অবশ্যই কিন্তু ভালো। দেখো এরপরে আমরা মুঘল সাম্রাজ্যটা দেখতে পাচ্ছি। মুঘল সাম্রাজ্যের উপরে এখানে প্রায় 337টা MCQ দেওয়া আছে, তো অনেক কিন্তু এখানে MCQ। দেখো এই যে PSC, WB ক্লার্কশিপ এগুলো সব পরীক্ষার প্রশ্ন, সেগুলো এখানে তোমরা পাবে। MCQটা ভালো করে ইতিহাসের উপরে প্র্যাকটিস করতে চাইলে এখান থেকে কিন্তু সরাসরি করতে পারো, BCS এর কোয়েশ্চেনগুলো সব রয়েছে। আচ্ছা এরপরে ভারতে এখানে না এই সেকশনটা একবার দেখিয়ে দিই। এখানে দেখো NCERT এক্সট্রাক্টস, এটা মানে মিডিয়াল হিস্ট্রির উপরে কিন্তু এখানেও আছে। ভারতে ঔপনিবেশিক শাসনের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি আন্ডার কলোনিয়াল রুল, তো এটাকেও মডার্ন হিস্ট্রির মধ্যে ফেলা যায়। এখানে যেমন মুঘল যুগে আঞ্চলিক রাজ্যসমূহের উত্থান রয়েছে, যেমন মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ, যেমন তিনি মুর্শিদ কুলি খাঁর জামাতা ছিলেন, এগুলো উল্লেখ আছে। ইনডেপ ফ্যাক্টের মধ্যে দেখো এখানে কত কিছু লেখা, দেওয়ান, নাজিম, বক্সি, যে পোস্টগুলো ছিল সেই সময়কার সেগুলো। সিরাজউদ্দৌলা সম্পর্কে রয়েছে, দেখো এখানে প্রথমেই একটা বলতে পারো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেখে সিরাজ কলকাতার নামকরণ করেন আলীনগর। ঠিক আছে, তো এগুলো এখানে রয়েছে, খুব সুন্দরভাবেই কিন্তু বিষয়গুলোকে সাজানো। কোয়েশ্চেন ইন ফোকাসের মধ্যে ভারতে ইংরেজ আধিপত্য স্থাপনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন যুদ্ধটি সর্বাধিক গুরুত্বপূর্ণ রয়েছে? মির্জাফর, মীর কাসিম, এখানেও ইন্ডেপ ফ্যাক্ট, দ্য বক্সারের যুদ্ধ দেখো সুন্দর করে সাজানো আছে। এখানে যেমন রয়েছে অযোধ্যা যে নবাব মুঘলগণের দরবারের উজির হিসেবে নিযুক্ত হয়েছিলেন, এটা WBCS মেন্স 2019-এ এসেছিল। এভাবে দেখো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ, তৃতীয়, চতুর্থ সবগুলোই কিন্তু এখানে মোটামুটি আমাদের কভার করা আছে। দেখো ম্যাপের ব্যবহার, ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তারের প্রাককালে ভারতের মানচিত্র 1764, ইউরোপীয়দের আগমন এখান থেকে শুরু হচ্ছে, পর্তুগিজরা আসলো, দেখো এখানে কত সুন্দর করে সাজানো। ভাস্কো দা গামা 1502 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের জন্য ভারতে আসেন, বা গুজরাটি ভাষায় গুজরাটি জাহাজ চালক আব্দুল মাজিদ তাকে সহায়তা করেছিল, এগুলো দেওয়া আছে। কোয়েশ্চেন ইন ফোকাসের মতো দেখতে পাবে এখানেও দেওয়া, অর্থাৎ বইটা মানে একদম মানে এক্সাম ওরিয়েন্টেড ধরনেরই করা হয়েছে।
এখানে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব তার উপরে রয়েছে। এখানেও দেখো কত এমসিকিউ দেওয়া। নিম্নলিখিত কোন বছরে বক্সারের যুদ্ধ হয়েছিল? এটা যেমন আরআরবি মুম্বাই, এটা রেলের কোয়েশ্চেন। ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন, মুর্শিদ কুলি খাতার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেন? শেষ শিখ গুরু কে ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানের অধিকার কে দিয়েছিল? এগুলো সব দেওয়া আছে। দেখো এই বইটা যেমন ইতিহাসের উপর প্রকাশিত হয়েছে, পরবর্তীকালে যখন ওই সায়েন্সের বইটা আসবে, সায়েন্সের বইটার কভার পিকচার ওখানে লেখা আছে 10,000 প্লাস এমসিকিউ থাকবে, অর্থাৎ সায়েন্সের উপরেও কিন্তু প্রচুর এমসিকিউ তোমরা পাবে। এবং তারপরে যে সংবিধানের বইটা আসবে সেটার উপরেও লেখা রয়েছে 4,800, মানে মোটামুটি 1,000 ওখানে এমসিকিউ থাকবে। তো এরকমভাবে তারা যদি এই টেক্সট বুকগুলোতে এত পরিমাণে এমসিকিউ দেয়, তাহলে কিন্তু আমাদের আর আলাদা করে এমসিকিউ এর জন্য ভাবতে হবে না। যারা আর কি প্রিলিমস বা মেন্সের ডাব্লিউবিসিএস এর জন্য বা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্য পরীক্ষার জন্য সাবজেক্ট ওয়াইজ আর জিএস এর এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, তোমাদের কাছে যদি এই বইগুলো কালেকশনে থাকে, তোমরা কিন্তু এখান থেকেই একেবারে অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস করে নিতে পারবে। এছাড়াও তো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আলাদা করে বই প্রকাশিত হয়েছে, তবে তার সংখ্যা খুবই কম। ভালো বই 2-4টেই আছে, 2-3টেই রয়েছে আর কি। তো যদি ছায়া প্রকাশনীর বইয়ের এমসিকিউ করতে হয়, তাহলে কিন্তু এই বইখান থেকে তোমরা করতে পারো, এই সাবজেক্টিভ বইগুলো থেকে। দেখো এখানে 231টা কোশ্চেন। উপজাতি কৃষক এবং অন্যান্য বিদ্রোহ, সেগুলো দেওয়া আছে। এখানে বিদ্রোহের কারণ যেগুলো, সেগুলো দেওয়া। দেখো এখানে তোমরা অনেক বিদ্রোহ পাবে। একা আন্দোলন যেটা, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাবে। দেখো এখানে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, তামার বিদ্রোহ, এগুলো সব এখানে দেখতে পাবে রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা যদি দেখি, এখানে বাখরগঞ্জ দেওয়া আছে, ফরাজি, বাংলার ওয়াহাবি, অনেক অফবিট ধরনের যেগুলো না, সেগুলো কিন্তু রয়েছে, যেগুলো মানে এই বছর প্রিলিমসে আসলো আর কি। সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে। তারপর রামসি রয়েছে, ভিল বিদ্রোহ রয়েছে। এখানে আমি দেখছিলাম যেমন এখানে কুকা বিদ্রোহটাও দেওয়া আছে, এবং তার পাশাপাশি কিট্টুর বিদ্রোহ রয়েছে। এবং কিছু জায়গাতে দেখলাম যে ওই বিসিএস এর প্রিলিমসের কোশ্চেনগুলো, এই যে কোশ্চেনটা এবার চড়িয়ে এসেছিলো এখানে, ডাব্লিউবিসিএস প্রিলিম 2024 লেখা আছে, কোন উপজাতি নেতাকে ঈশ্বরের অবতার বা ধর্তিয়া বা বলে গণ্য করা হয়? যেটা বিরসা মুন্ডা হবে। বা এখানে যেমন রয়েছে যে হো এবং মুন্ডা উপজাতির লোকেরা যে জায়গাকার, এটা তো সহজ প্রশ্নই ছিল ছোটনাগপুরের, সেটা রয়েছে। ওরাও বিদ্রোহ রয়েছে এখানে, ওরাও সম্পর্কে এই বিদ্রোহের নেতা ছিলেন যাত্রা ভগত, 1914 সালে যাত্রা ভগতের নেতৃত্বে। এইটা কিন্তু এবছরও কিন্তু বিসিএস প্রিলিমসে এসেছিল। তো মোটামুটি আমরা কিন্তু সবগুলো বিষয় কম বেশি পাচ্ছি। 435 পাতাতে এই ইনফরমেশনটা কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট তোমরা যদি চলে আসো, দেখো 435-এ এটা থাকলো। তো এটা আমার নিজেরও আর কি ভালো লাগলো যে তারা এই ইনফরমেশনগুলোকেও দিয়েছে। আচ্ছা, এরপরে যদি চলে আসো, তোমরা দেখতে পাবে দেখো একা আন্দোলন, যেটা আমাদের এবছর বিসিএসে এসেছিল কিন্তু প্রিলিমসে। একা আন্দোলনের নেতা কে ছিল? ঠিক আছে, এটা যেমন সঠিক উত্তর এখানে লেখা আছে সি হবে, অর্থাৎ মাদারিপাসি। এ তো তোমরা জানো, এগুলো আমাদের এবছরই কিন্তু কোশ্চেনে ছিল। বা এই যেখানে লেখা রয়েছে আরও একবার, যে একা বিদ্রোহের নেতৃত্ব দেন মাদারিপাসি, তিনি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তো এগুলো কিন্তু আমরা পাচ্ছি, মানে যেগুলো নিয়ে আমাদের একটা ভয় ছিল যে পরবর্তীকালে এই ধরনের যদি ইনফরমেশন আসে আমরা কোথা থেকে পড়বো, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে। ঠিক আছে, মোটামুটি এখানেও ভালো এমসিকিউ দেওয়া। এর মধ্যে এনসিআরটি ফ্যাক্ট রয়েছে। এবারে ভারতের স্বাধীনতা সংগ্রাম, এটাও বইটার মধ্যে আগের এডিশনেও ভালো ছিল, এখানেও সুন্দরই রয়েছে। অনেকে তো এই সেকশনটার জন্য আলাদা করে বই পারচেস করে ইংরেজি ভার্সনে, তো এখানেও কিন্তু বাংলাতে খুব ভালো দেওয়া আছে। প্রাথমিক বিদ্রোহ থেকে গণ আন্দোলনের সূচনা, মহাবিদ্রোহের কারণ, মহাবিদ্রোহের প্রেক্ষাপট, সূচনা বিস্তার দেওয়া আছে। এখানে যদি চলে আসো, মহাবিদ্রোহের পতন, ব্রিটিশ কর্তৃক অঞ্চল পুনরুদ্ধার, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণসমূহ, এখানে কোশ্চেন ইন ফোকাস রয়েছে আর কি। এখানেও দেখতে পাবে বিভিন্ন পরীক্ষা, শুধু বিসিএস নয়, অন্যান্য বিভিন্ন পরীক্ষারও কিন্তু এমসিকিউ এখানে থাকবে ইনডেপথ ফ্যাক্টের মধ্যে। এখানে প্রায় 108খানা কোশ্চেন রয়েছে। এরপরে ঔপনিবেশিক আমলে ভারতের সমাজ সংস্কার আন্দোলন, অধ্যায় 2 দেখতে পাবে। এখানে যেমন আমাদের রাজা রামমোহন রায় বা ব্রাহ্ম সমাজ, তার পাশাপাশি আমাদের আর অন্যান্য যে বিষয়গুলো থাকে এখানে, মোটামুটি স্বামী দয়ানন্দ সরস্বতী, শ্রীনারায়ণ গুরু, এগুলো সবই কিন্তু আছে। এবং এরও কিন্তু অনেক পরিমাণে এমসিকিউ এখানে দেওয়া আছে। দেখো টোটাল যে এমসিকিউ এর পরিমাণ এই জায়গাটা অনেকটা বেশি থাকবে। এখানে প্রায় 304খানা এমসিকিউ রয়েছে। এখানকার কোশ্চেনগুলো প্রত্যেকটাই ভালো। দেখো যেহেতু বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার না, এখানে কোনো বানানো কোশ্চেনের কোনো মানে জায়গা নেই, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের গুণগত মান ভালো রয়েছে। 19 শতকে ভারতে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। দেখো এখানে যেমন রয়েছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পূর্বে বঙ্গভাষা প্রাদেশিক মানে প্রকাশিকা সভা, জমিদার সভা, ব্রিটিশ অ্যাসোসিয়েশন রয়েছে এখানে দিল্লি পুলিশের কোশ্চেনও কিন্তু দেওয়া আছে। বললাম না, বিভিন্ন পরীক্ষার তারা কিন্তু প্রশ্নগুলোকে একটা জায়গাতে এনেছে, এটাই খুব ভালো একটা বিষয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, দেখো সেফটি ভাল্ব তত্ত্ব, রজনী পাম দত্তের বক্তব্য, পট্টবিসিদের রায়মা সম্পর্কে রয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের নামকরণ কী করে হলো, প্রথম অধিবেশনে কী কী হয়েছিল, সেগুলো দেওয়া। এবং এখানে পুরো আর কি বলতে পারো তালিকাটা রয়েছে, কোথায় কোন অধিবেশন বসে, কারা কারা অংশগ্রহণ করেছিল দেওয়া আছে। খুব সুন্দর, মানে দেখো এখানকার জায়গাটা জাতীয় কংগ্রেস আইএনসির মানে পুরো বিষয়টা সুন্দর করে বুঝিয়েছে এখানে। তারপরে এখানেও প্রচুর পরিমাণে এমসিকিউজ দেওয়া। আমি এক্স্যাক্ট কোয়েশ্চেনটা এখানেও তোমাদের একবার দেখাই, 168টা রয়েছে। এরপরে স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্যায়ে, এরকমভাবে পরপর পর্যায়গুলো ভাগ করা আছে। মুসলিম লীগ দেখতে পাবে এখানে দেওয়া আছে। তো মোটামুটি আমাদের পরীক্ষাতে যে যতটা প্রয়োজন ততটা থিওরি তো এখানে আছেই, এবং অনেকটা কিন্তু এমসিকিউজও এই সেকশনগুলোর মধ্যেও দেওয়া।
ভারতের আর কি মানে মডার্ন হিস্ট্রিটা যদি বলি সেটাও খুব ভালো দেওয়া আছে এখানে। তোমরা বইটা পারচেস করলে বুঝতে পারবে যে কতটা ভালো। যারা অবশ্যই মানে বাংলাতে পড়তে চাও পুরো হিস্ট্রিটা, আমি বলবো নির্দ্বিধায় এই বইটাকে সংগ্রহ করতে পারো, কোনো রকমভাবে ঠকবে না। কারণ যে পরিমাণে থিওরি দেওয়া আছে, যে পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, তোমার বইটা পুরোটা খুব কাজে লাগবে আর কি। যারা থিওরি পড়ার জন্য নিতে চাও তাদেরও কাজে লাগবে, যারা এমসিকিউ এর জন্য আলাদা করে স্পেসিফিক নিতে চাও তাদেরও কাজে লাগবে। বা যারা একেবারে নতুন শুরু করছো, এই বইটা থেকে পুরো কিন্তু তোমার বিসিএস বা অন্যান্য পরীক্ষার ইতিহাসের যে প্রস্তুতি সেটাকে কিন্তু কমপ্লিট করে নিতে পারবে আর কি। মানে এরপরে খুব একটা বেশি প্রবলেম হবে না। এর বাইরে গিয়ে আরও যদি এমসিকিউ বই থেকে একটু বেশি করে প্র্যাকটিস করে নিতে পারো যদি চাও আর কি, তাহলে পরেই মোটামুটি হবে। তো এইরকমভাবে দেখো ইতিহাসটা পরপর গেছে। আমি এবার আর কি ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে ইতিমধ্যে, প্রায় 34-35 মিনিট হয়ে গেছে। তো আমি চাইছিলাম একটু শর্ট করতে, কিন্তু যেহেতু অনেক কন্টেন্ট তো পুরো বইটা অনেকটা মোটা বই আর কি, মোটামুটি একটা ওভারঅল উল্টে পাল্টা দেখাতে গেলেও এতটা সময় লেগে যায়। আচ্ছা দেখো, এগুলো স্বাধীনতা সংগ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব সম্পর্কে রয়েছে, স্বনামধন্য নারী তাদের সম্পর্কেও সব দেওয়া আছে এই জায়গাগুলো। এখানেও এর উপরে আলাদা আলাদা করে এমসিকিউ করা, এইগুলো এখানে আছে। ভালো, প্রত্যেকটা বিষয় দেওয়া আছে এনসিইআরটি এক্সট্রাক্ট। আচ্ছা এরপরে লাস্ট যেটা পার্ট সেটা একটু দেখিয়ে দিই, ভারতের শিল্পকলা, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য। দেখো এখানে কিন্তু একদম মানে মিসলেনিয়াসের যেগুলো প্রয়োজন সেগুলো আছে। ভারতীয় ধর্ম সম্পর্কে রয়েছে, ভারতীয় দর্শন সম্পর্কে রয়েছে, ভারতীয় ভাষা সাহিত্য সেগুলো সম্পর্কে দেওয়া। এরপরেও আবার কিন্তু প্রিভিয়াস ইয়ার দেওয়া। এখানে দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমসেরও কোয়েশ্চেন কিছু পাবে, এখানেও মিসলেনিয়াসেরও পিআইকিউ আছে। এই যে ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র, এগুলো সব এখানকার আর কি। যেমন এখানে রয়েছে ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা, এটা যেমন অমিতাভ ঘোষের লেখা। এইটা যেমন ডাব্লিউবিসিএস মেন্স 2019-এও এসেছিল, মেন্সের একটা পেপার থাকে যেখানে স্ট্র্যাটেজিকে আসে। আচ্ছা এখানে ভারতীয় শিল্পকলা যদি চলে আসো, শাস্ত্রীয় সঙ্গীত যেগুলো, হিন্দুস্তানি যে ক্লাসিক্যাল ডান্স ঘরানাগুলো, সেগুলো সব এখানে দেবো। ভারতীয় লোকসঙ্গীত কোন রাজ্যে কী কী রয়েছে, এখানে যেমন রয়েছে ভারতে প্রচলিত আরও কয়েক প্রকার সঙ্গীত যেগুলো, যেমন রবীন্দ্র, নজরুল, শ্যামা সঙ্গীত, ভারতীয় বাদ্যযন্ত্র যেগুলো, সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। নৃত্যকলা, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকলা, এই জায়গাগুলো, এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যেও ফেলা যায়, হ্যাঁ সেগুলোকেও কিন্তু তারা এখানে দিয়েছে, খুব ভালো করেছে তারা। এই একটা জায়গার মধ্যে দিয়ে দিয়েছে, আর্ট অ্যান্ড কালচারটা একটা জায়গা থেকে কভার হয়ে যাবে। এখানেও দেখো এরকম ধরনের চলচ্চিত্র বা সিনেমা নামক বিনোদন মাধ্যমটি স্রষ্টা লুমিয়ের ব্রাদার্স, সিনেমা মাধ্যমটি আবিষ্কার হয় 1895 সালে। দেখো পরপর সব দেওয়া আছে। হীরালাল মতিলাল সেন স্থাপিত সিনেমা নির্মাণের সংস্থা রয়্যাল বায়োস্কোপ কোম্পানি। হীরালাল মতিলাল সেন তো প্রথম মুক্তিপদ সিনেমা আলিবাবা। ভারতের লুমিয়ের ব্রাদার্স বলা হয় হীরালাল মতিলাল সেনকে। এগুলো থেকে তো মিসলেনিয়াসে কোশ্চেন আসতেই পারে, সেগুলো কিন্তু এখানে আমরা পাবো। খুব সুন্দর করে দেওয়া আছে, এখানে চিত্রকলার উপরেও রয়েছে। এবং তারপরে এইখানকার এমসিকিউগুলো কিন্তু হেভি সুন্দর আছে। যেমন বলছে ভারতের ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল কোথায় অবস্থিত, এগুলো সব প্রিভিয়াস ইয়ার পুরোটাই। ভারতের কোন রাজ্যের সঙ্গে সাঁচি আর্ট সম্পর্কিত, গুরু হেমকুণ্ড সাহেবের ছাত্রী দেখতে উল্টানো কেন, খুব ভালো ভালো প্রশ্ন পাবে যেগুলো আর কি। এই যে কে হংস দময়ন্তী নামক বিখ্যাত চিত্রটি এঁকেছেন, এই কোশ্চেনগুলো তো আমাদের একেবারে মিসলেনিয়াসে আসার মতন প্রশ্ন। তোমরা চাইলে এই জায়গাকার এমসিকিউগুলো একটু পজ করে দেখতে পারো, এখানে খুব ভালো দেওয়া আছে। এখানে ভারতীয় সংস্কৃতি যদি চলে আসে, সংস্কৃতির উপরে দেওয়া। এবং এরপরে তো একটা আলাদা করে দেখো সংস্কৃতি উৎসব তো চলছে, এগুলো কাজে লাগবে এই বিষয়টা। এরপর একটা ভালো জায়গা আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। এখানেও অনেক এমসিকিউ আছে, হ্যাঁ খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া। এই যে এই জায়গাটা আন্তর্জাতিক এবং দেশীয় সাহিত্য, যেটা মিসলেনিয়াসের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এখানে তো থিওরি রয়েছে, বিভিন্ন লেখক এবং তাদের রচনা, আধুনিককালের সাহিত্য, রবীন্দ্রনাথ ঠাকুরেরগুলো বা অন্যান্য যে সমস্ত রাইটার ফেমাস রয়েছে, বিদেশি লেখকদেরগুলো সব এখানে দেওয়া আছে। এবং তারপরে দেখো এই জায়গাগুলো তো নো ডাউট ভালো, মানে এইটার থিওরি হিসেবে তো এটা পড়তেই হবে, বিভিন্ন কার্টুন চরিত্র স্রষ্টা। এবং তারপরে এখানকার এমসিকিউসগুলো দেখো খুব সুন্দর সুন্দর দেওয়া, যেমন ওয়ার অ্যান্ড ডিপ্লোমেসি ইন কাশ্মীর বইটির লেখককে, বা মাই লাইফ আত্মজীবনীটি কার, নিচের কোন বইটির লেখক মুলকরাজ আনন্দ। এখানে যেমন রয়েছে লং ওয়াক টু ফ্রিডম বইটির রচয়িতাকে, ঠিক আছে। এখানে যদি চলে আসো উইংস অফ ফায়ার কার লেখা, এখানে যেমন রয়েছে ওয়ারশিপিং ফিলিং গড বইটিকে লিখেছে, কমলা দাসের লেখা বইয়ের নাম কি। বা এখানে যদি দেখো স্ট্রেইট ফ্রম দ্য হার্ট বইটিকে লিখেছেন, দ্য স্যাটানিক ভার্সেসের লেখককে, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বিমল জালানের লেখা। প্রত্যেকটা কিন্তু এখানে খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ, যেগুলো আমাদের এই মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই জায়গাতে মানে এমন কোনো মানে দেখলাম না যে নেই বই, মানে বুকস অ্যান্ড অথরের মধ্যে দেশীয় বিদেশি দেওয়া আছে, সবগুলোই মোটামুটি তারা এখানে দিয়েছে ইম্পর্টেন্টগুলো, এগুলো সব এসেছিলো পরীক্ষাতে। আচ্ছা এরপরে আরও একটা মানে চ্যাপ্টার তারা রেখেছে এখানে শিক্ষা ব্যবস্থার উপরে, এবং মুদ্রণ শিল্পের বিকাশও রয়েছে এখানে দেখতে পাবে। এগুলো মানে আমাদের আর্ট অ্যান্ড কালচারের মধ্যেই পড়ে, এগুলোকে পড়ে রাখতে হবে। এখানে এমসিকিউ মানে অ্যাটলিস্ট এমসিকিউগুলো আমি বলবো এইখান থেকে করে নিও, এগুলোকে বাদ দিও না, এমসিকিউগুলো প্র্যাকটিস করে নিও, তাহলে কোনো না কোনো পরীক্ষাতে কাজে লাগবে। আচ্ছা তো এই অবধি গেল। এরপরে যেটা আসছে সেটা হলো প্রিভিয়াস ইয়ার স্ক্যানার। দেখো এখানে আমি দেখিয়ে দিই একবার, তারা এখানে ডাব্লিউবিসিএস এর প্রিলিমসের কোয়েশ্চেনগুলো, মেন্সের কোয়েশ্চেনগুলো একটা জায়গাতে রেখেছে, এবং প্রত্যেকটার এরকম সঠিক উত্তর কিন্তু যে ইয়ার শেষ হচ্ছে তারপর দেওয়া আছে। এই একটা জায়গার মধ্যেই তোমরা আবার বিসিএস এর কোয়েশ্চেন অ্যান্সার প্রিলিমস এবং মেন্সেরগুলো রিসেন্ট যেগুলো আর কি, সেগুলো পড়ে নিতে পারবে, এটাও একটা ভালো বিষয়। তো এটাও অবশ্যই তারা অ্যাড করে ভালো করেছে। মেন্সেরগুলো আমাদের যেহেতু এখানে দেওয়া থাকবে, আমাদের কাজে লাগবে। আর বাংলা ভার্সানে রয়েছে, এটা খুব ভালো বিষয়, বাংলা মাধ্যমে দেওয়া। দেখো এগুলো গেল। এবং তারপরে দেখো মেন্সের যে কোয়েশ্চেন আমাদের এখান থেকে শুরু হবে অ্যাকচুয়ালি, এই যে 2017 থেকে মেন্সের কোয়েশ্চেনগুলো দেওয়া। মেন্স যেহেতু ইংলিশ মানে ভার্সানে হয়, তো মেন্সেরগুলোকে ইংলিশেই রাখা রয়েছে।
রয়েছে আর কি। তো খুব একটা মানে কঠিন ইংরেজিতে তো আসে না এগুলো, মানে যে কেউ আর কি পড়ে বোঝা যায়, একেবারে হাতি ঘোড়া ইংলিশ সেখানে দেয় না যে মানে পড়ে বুঝতে পারবে না। যারা মোটামুটি একটু পড়াশোনা করো তারা পারবে। দেখো এই যে 2023 পর্যন্ত মেন্স হয়েছে সেই অবধি দেওয়া আছে এবং অ্যান্সারগুলো দেওয়া। এই হচ্ছে বইটা শেষ, এবং তাদের প্রকাশিত অন্যান্য আরও বই সব বেশিরভাগই ভিডিও চ্যানেলে আছে, যেগুলো করানি করে দেবো পরে। তো এই হচ্ছে আর কি টোটাল বইটার কন্টেন্ট। তো মোটামুটি অনেকটা সময় নিয়েই ভিডিওটা করলাম, 40 মিনিট হয়ে গেল অলমোস্ট। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওতে তোমাদের এই বইটা ভালো করে দেখিয়ে দেওয়ার, কারণ এই বইটা নিয়ে হয়তো পরবর্তীকালে আর মানে মাল্টিপল টাইম হয়তো ভিডিও করা হবে না, একবার তোমাদের ভালো করে দেখালাম, যদি পরবর্তীকালে নতুন এডিশন আসে তখন আবার ভিডিও করব। আর বাকি আমার বক্তব্য যেটা, সেটা হলো যে বইটা ভালো বই হয়েছে, ইতিহাসের জন্য অবশ্যই বাংলা মাধ্যমে একটা খুব সুন্দর বই, তথ্যের দিক থেকে, এমসিকিউ এর দিক থেকে, সব দিক থেকে বিচার করলে কিন্তু এটা একটা ভালো ইতিহাসের বই আমাদের আর কি বলতে পারো বিভিন্ন পরীক্ষার জন্য। তো অবশ্যই তোমরা এই বইটাকে পারচেস করতে পারো, আমি রিকমেন্ড করবো তোমাদের এই বইটা। তোমাদের যাদের যাদের একটা ভালো ইতিহাস বই নেওয়ার প্রয়োজন রয়েছে বাংলা মাধ্যমে, তারা অবশ্যই কিন্তু এই বইটাকে সংগ্রহ করতে পারো। তো ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, বইটা পছন্দ হয়ে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর বইটার যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয় আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা সংগ্রহ করে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমি বলেই দিয়েছি, সেগুলো তোমরা যোগাযোগ চেক করে নিও। আর বাকি কোনো বক্তব্য থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। আর এগুলো যদি ফ্লিপকার্ট অ্যামাজনের লিঙ্ক আমি যদি পাই, অবশ্যই ভিডিওতে ট্যাগ করে দেবো, সেখান থেকেও তোমরা সংগ্রহ করতে পারো। বাকি বেস্ট ডিসকাউন্টে কিনতে হলে আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা সংগ্রহ করে নিও। তো আর বেশি কিছু বলছি না, বইটা নিয়ে তোমাদের যে বক্তব্য থাকবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও।